What is your name? My Be comfortable, হ্যাঁ ঠিক আছে। What is your name? my name is Samsundar Hajra. শ্যামসুন্দর হাজরা। আচ্ছা, শ্যামসুন্দর হাজরা, আচ্ছা। বড়নগর থেকে। No ma'am, I'm from Pingla, Paschim Medinipur. ওখানে বড়নগর লেখা রয়েছে। ও পিংলা, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। Yes ma'am. পশ্চিম মেদিনীপুরের সদর কি? পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কটা ব্লক আছে? পশ্চিম মেদিনীপুর 15টা ব্লক, ভুল হয়ে গেল। শ্যামসুন্দর কি কি 15টা বলো, 15টা ব্লকের নাম বলো পশ্চিম মেদিনীপুরের, জানা তো উচিত। না স্যার, সবগুলো হয়তো মনে করতে পারবো না। 10টা বলো। পিংলা, হ্যাঁ, খড়গপুর, খড়গপুরে 1-2 আছে। আচ্ছা, তাঁতন 1-2, কেশিয়াড়ি, মেদিনীপুর, না আর বাকি মনে করতে পারছি। তোমারটা কোন সাব ডিভিশনের আন্ডারে? পিংলা, আমারটা খড়গপুর সব। খড়গপুর সাব ডিভিশনের আন্ডারে। আচ্ছা, শ্যামসুন্দর তুমি কোথায় চাকরি করো? ওয়্যার ডু ইউ ওয়ার্ক? বাংলাতে বল। ইংলিশে বলো। I've been working in a fintech company in Noida, Uttar Pradesh. ফিনটেক কোম্পানি, হ্যাঁ। ওয়ার্ক ফ্রম হোম না ওখানে থাকো? না ম্যাম, আমি ওখানে থাকি। আচ্ছা, So what is the name of the fintech company? It is Nucleus Software. Nucleus Software. There is a fintech hub that is being developed in Bengal also. Do you know where it is located? The fintech hub of Bengal? You have no idea that a fintech hub is in advanced stages of completion. Maybe it's on the sector 5 side. And where is Gift City located? Gift City in Gujarat, Gandhinagar. Gujarat, Gandhinagar. What is it famous for? Why is it called the Gift City? Actually, sir, it is a kind of transactional hub for kind of international transactions to taking place, or some kind of technological things or transfer movement or something called do. Just আচ্ছা, নয়ডা কোন রাজ্যে? Noida, Uttar Pradesh. উত্তরপ্রদেশে। আচ্ছা, উত্তরপ্রদেশের আমাদের উত্তরপ্রদেশ পপুলেশনের দিক থেকে কত নম্বরে? Uttar Pradesh population দিক থেকে ভারতের প্রথম। প্রথম। আর আমাদের পশ্চিমবঙ্গ? I'm not quite sure ma'am, তো সম্ভবত 7 কিংবা 10 নম্বর এদের কিছু একটা। আর এরিয়ার দিক থেকে পশ্চিমবঙ্গ কত নম্বরে? মনে করতে পারছি। These are basic facts about Bengal. You must know তুমি this. বেঙ্গলের চাকরি করতে আসছো, তুমি তো বেঙ্গলের ফ্যাক্ট সম্পর্কে অ্যাওয়ার নাও। না ম্যাম, রিভিশন জেনে না। You have done your MSc in physics. What would happen if we, say, create a hollow from the Earth's surface, from say point A in Earth's surface at top to point B at the bottom, a straight hollow, and drop a ball from that hollow? What would happen? একটা গর্ত করলাম, ঠিক আছে, 1 ফুট চওড়া ব্যাসের ডায়ামিটারের একটা গর্ত করলাম একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত পৃথিবীর এফোর ওপর নিয়ে, উই ড্রপ আ মেটালিক বল। হোয়াট উড হ্যাপেন টু দ্যাট বল? To go down at G, মানে গ্র্যাভিটেশনাল যেটাতে এনজি তে যাবে ওটা পড়বো, নিয়ে তারপর নিয়ে ওই 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 পাশ দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এটা বেসিক ফিজিক্স, এটা ভুলে যাওয়ার কি আছে? এটা তো বেসিক ফিজিক্স। এটা তো সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করবে এটা ওইরকম করে, একবার উপরে যাবে একবার নিচে আসবে। কেন যাবে এটা এরকম, কেন হবে? সিম্পল হারমোনিক মোশন কি শিখেছে? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে x equal to a sin omega t তে উইথ সাম ফেজ কনস্ট্যান্ট phi তে যখন ওটা মোশনটা এক দিক থেকে অন্য দিকে অসিলেট করে, সেটা সিম্পল হারমোনিক মোশন। যখন পিরিয়ডিক্যালি ওটা অসিলেট করে। আচ্ছা, ইন্ডিয়ার স্পেস মিশনে এই যে
প্রথমে যে ইয়েটা ছিল, প্রথমে আমাদের যে স্যাটেলাইট লঞ্চিং ভেহিকল ছিল, তা সেইটার কি ইমপ্রুভমেন্ট হয়েছে, কিরকম ট্রানজিশন হয়েছে? একদম প্রথম থেকে বলতে গেলে, যখন একটা ফেমাস পিকচার বা ছবিও এতে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে সার্কুলেট হয়, যেখানে দেখা যায় যে একটা সাইকেলের পিছনে চড়ে পিছনে নিয়ে গিয়ে একটা ভেহিকলকে নিয়ে যাওয়া হচ্ছিল করার জন্য, উৎক্ষেপণ করার জন্য। ধীরে ধীরে সেখান থেকে আমরা SSLV-তে আসি, স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, সেখান থেকে PSLV, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, সেখান থেকে GSLV-তে আসা হয়। এবং ইন্ডিয়ার যে লঞ্চ ভেহিকলগুলো ধীরে ধীরে ডেভেলপ করছে, এটা অনেক বেশি কস্ট এফেক্টিভ। আচ্ছা, ইন্ডিয়ার এই যে রিসেন্ট একটা আপকামিং স্পেস মিশন, গগনয়ান মিশন, হ্যাঁ, হ্যাঁ, এই গগনয়ান মিশনটা কিসের, কি মিশন? গগনযান মিশন হচ্ছে সেটা সূর্য আপার যেটা বলছি, গগনযান মিশন হচ্ছে স্পেসে ভারতীয় বৈজ্ঞানিককে পাঠানোর জন্য মিশন একটা। আচ্ছা, এই ডিসেম্বর মাসে একটা ফেজ হবে, সেই ফেজটার নাম কি? সেখানে কি করা হবে? যেটা সম্ভবত ভারত যেটা অন্তরিক্ষে নিজের যেটা স্পেস স্টেশন বানাবে, সেখানে কিছু মডিউল পাঠানো বা সেই সংক্রান্ত কিছু সম্ভবত হতে পারে, বাট আমার ঠিকঠাক জানা নেই। আচ্ছা, এবার রিসেন্টলি একজন গেলেন, হ্যাঁ, কে গেলেন, নাম কি তার? নাম মনে পড়ছে না। আচ্ছা, তুমি এখানে লিখেছো তোমার হবি হচ্ছে জিও পলিটিক্স, এটা একটু ইলাবোরেট করো। জিও পলিটিক্স কিরকম তোমার হবি? ম্যাম, জিও পলিটিক্স রিলেটেড ভারত এবং অন্যান্য দেশের সেই সম্পর্ক। ভারতের এখন অন্যান্য দেশের সম্পর্ক নিয়ে কিছু বলো। কোন দেশের সম্পর্কে আমি বলবো? ইন জেনারেল ইন জেনারেল স্যার, বৈদেশিক সম্পর্ক ভারতের সম্পর্ক এখন কি আগের থেকে ভালো, না আগের থেকে খারাপ, না একটু টেনশন চলছে, না কি চলছে? হ্যাঁ স্যার, সেটা তো দেশ ওয়াইজ বা প্রত্যেকটা দেশ ওয়াইজ তো সেটা আলাদা হতে পারে। আপনি পার্টিকুলারলি কোনো দেশের সম্পর্কে বলতে পারেন। আমেরিকার সাথে ধরো। হ্যাঁ, আমেরিকার সাথে আমি কি কি ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্ক সম্বন্ধে কিছু একটু আলোকপাত করো। ভারত আমেরিকার রিসেন্ট টাইমস। হ্যাঁ, রিসেন্ট টাইমে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্কে, বিশেষ করে দু দেশের যে সম্পর্ক, যেটা পিপল টু পিপল টাইজ কিংবা ইকোনমিক রিলেশন যেটা হয়, সেই দিক থেকে পিপল টু পিপল টাইজের কন্ট্যাক্ট এখন আমি মনে করি অক্ষতে রয়েছে। তবে যেটা বৈদেশিক বাণিজ্যিক সম্পর্ক, সেটা ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে বেশ কিছু ক্ষেত্রে সেটা ক্ষুণ্ণ হয়েছে। পিপল টু পিপল তুমি বলছো, এখন অবধি ঠিক আছে? আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, H1B ভিসার জন্য যে এই যে $100,000 দিতে হবে, যেটা বলা হলো, তাতে কি পিপল টু পিপল ইয়েটা ভালো থাকলো? কারণ তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যারের ক্ষেত্রে তোমাদের তো সফটওয়্যারের জন্য যেতেই হয়, যেগুলো গ্লোবাল কোম্পানিজ, তারা আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর হায়ার করে। তাহলে সেখানে কি তার এই $100,000 কি ইম্প্যাক্ট পড়লো? হ্যাঁ, দুটো প্রশ্ন বলেছেন না, একটা $100,000 কি ইম্প্যাক্ট পড়েছে এবং পিপল টু পিপল টাইজ কেমনভাবে সেটা পরিবেশ চেঞ্জ হয়েছে। অলরেডি এই $100,000 দেওয়ার আগে থেকে অলরেডি একটা ভারতীয় কমিউনিটি আমেরিকাতে যথেষ্টভাবে গড়ে উঠেছে, এবং যারা প্রিডমিনেন্টলি হয়তো আমেরিকান সিটিজেন হয়ে গেছেন ধীরে পরের দিক থেকে, কিন্তু প্রিডমিনেন্টলি তারা ইন্ডিয়ান ছিলেন। সেই যে মানুষ টু মানুষের যে কানেকশন, সেটা এখনো বিদ্যমান বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আপনি যেটা বলবেন যে $100,000 যে ভিসা, তো এই ভিসার প্রসেসটা প্রথমে বলা হয়েছিল যে প্রতি বছর দিতে হবে, পরে সেটা ক্লারিফিকেশন দেওয়া হয় আমেরিকার তরফ থেকে যে না, একবার দিতে হবে। তো এটার ফলে আমেরিকান আর কি কিছু ক্লারিফিকেশন দেওয়া হলো এই বিষয়ে? তাহলে আমাকে ম্যাম একটু দেখতে হবে, জানতে হবে। আর আপনি চলো, আপনি যেটা বললেন যে এর ফলে আমেরিকান কোম্পানি ভারত থেকে যে ট্যালেন্ট পুল তারা এখান থেকে নিয়ে যেত, সেটার পরিমাণ কমবে। তবে এ পরিবর্তে ভারতে আমি মনে করি যে হাব, তাদের যে রিজনাল হাবগুলো, সেগুলো এখানে গড়ে ওঠার চান্স সেটাও বাড়বে। আচ্ছা, চায়না এইটাকে ট্যাকল করার জন্য একটা ভিসা চালু করেছে? না, আমি জানি। তাহলে তোমার জিও পলিটিক্স কি? ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ কি, OBOR কোন দেশ করেছে? চায়না। এটা চায়না। হাউ উইল ইট এফেক্ট ইন্ডিয়াজ স্ট্র্যাটেজিক ইন্টারেস্টস? এটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টকে নানাভাবেই হার্ট করে। কারণ হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না মূলত কি করছে, সফট লোন প্রোভাইড করে বিভিন্ন দেশগুলোকে সেখানকার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। এবং পরবর্তীকালে দেখা যায় যে চায়না এমন দেশগুলোকে লোন দেয় যাদের রিপে করার ক্যাপাসিটি সেভাবে হয়তো নেই। তো পরবর্তীকালে তারা কিন্তু সেই দেশের স্ট্র্যাটেজিক অ্যাসেটকে লিজে নিয়ে নেয়
বা স্ট্র্যাটেজিক অ্যাসেটের উপর কন্ট্রোল নেয়। হুম। তো যেটা হচ্ছে কোথায় নিয়েছে, কোন কোন দেশে নিয়েছে? সিঙ্গল পালস থিওরির মাধ্যমে দেখতে পাই যে চায়না নিয়েছে, যেটা ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা, পাকিস্তান, হ্যাঁ, মালদ্বীপ, এদেরকে যথেষ্ট পরিমাণে তারা লোন দিয়েছে এবং লোন দেওয়ার পর তারা রিপেন আবেদন, শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট, পাকিস্তানের গোয়াদর পোর্ট, এই সমস্ত জায়গাগুলোকে ধীরে 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 তারা ইন্ডিয়ার পাশে একটা স্ট্রিং অফ পালসের মতো এরিয়া ক্রিয়েট করার চেষ্টা করছে। শুধু ইন্ডিয়া, What has been India's response? India, sir, I'm just following the theory. Pearl of necklace, some kind of theory that was there. যেখানে ভারত করছে এটা, যে এর পরিবর্তে ভারত ওই সমস্ত পাকিস্তানের দেশ টু দেশ বোঝার চেষ্টা করুন। পাকিস্তানের সঙ্গে তো সম্পর্ক একদিক থেকে খারাপই, অন্যান্য যেটা ভারতের আশেপাশের দেশগুলো যেমন নিচে নিচে শ্রীলঙ্কা বা মালদ্বীপ, এদের সাথেও ভারত যেটা। আচ্ছা, এই যে আফগানিস্তানের সঙ্গে যে ভারত একটা সম্পর্ক গড়ার চেষ্টা করলো, এটা কেন বলে তোমার মনে হয়? আফগানিস্তান জিওপলিটিক্সে এর কি ইম্প্যাক্ট? মানে আপনি যেটা বলছেন রিসেন্ট যেটা তালিবানের সঙ্গে সম্পর্ক ক্রিয়েট করার, সেটাই বলা হচ্ছে। হ্যাঁ, তো যেটা এর আগের যেটা পাকিস্তানের যে আফগানিস্তানের যে গভর্নমেন্ট, সেটার পরে যখন নতুন তালিবান সরকার এলো, তা তারই প্রথম কিছু বছর ভারত কোনোভাবেই সম্পর্ক বা যেটা ফর্মাল রিলেশনশিপ রাখেনি, বাট এখন সেই ফর্মাল রিলেশনশিপ রাখতে চাইছে। এর ফলে অ্যাকচুয়ালি এনগেজমেন্ট, কেন, কি সিচুয়েশন, কি মানে সিচুয়েশন, কোন সিচুয়েশনে এটা করতে হলো? কারণ এনগেজ করার প্রয়োজন যে কোনো কান্ট্রির সাথে। টক না হলে ম্যাম কি করে সম্ভব যে আমরা কিভাবে এগোতে পারি? আর তাছাড়া তালিবান বা পাকিস্তান, আফগানিস্তান এমন একটা স্ট্র্যাটেজিক পজিশন অবস্থা, অন্যান্য যারা ভারতের আশেপাশের যারা দেশ, যাদের সাথে ভারতের স্ট্র্যাটেজিক ডাইভারজেন্স আছে, যেমন কিন্তু পাকিস্তান কিংবা চায়না, এরা অলরেডি তালিবানের সঙ্গে ফর্মাল রিলেশনশিপ এস্টাবলিশ করেছে। তো একটা জোন অফ ইনফ্লুয়েন্সেরও দরকার ছিল। সেক্ষেত্রে আমি মনে করি ভারত ধীরে ধীরে সেই দিকেই ফর্মাল রিলেশনশিপ। মোটামুটি কি হলো, কি চুক্তি হলো? কিছুদিন আগে আফগানিস্তানের যিনি বিদেশ মন্ত্রী, তিনি ভারতে এসেছিলেন। তো আফগানিস্তানের রিলেশনশিপ দেওবন্দি মুসলমান বা এদের যেটা উত্তরপ্রদেশের, সেখানের সাথে খুব ভালো রয়েছে। তো সেখানকার যে যাতায়াত ব্যবস্থা বা ওখানকার মানুষের সঙ্গে যে কানেকশন, সেটাকে করার চেষ্টা হয়েছে। বেশ কিছু সফট লোন দেওয়ার ব্যবস্থা করেছে ভারত। আচ্ছা, ভারতের যেটা ওখানে অফিস, বিদেশ মন্ত্রণালয় মানে যেটা এমবেসি, হ্যাঁ স্যার, এমবেসি ওখানে চালু করার নতুনভাবে চেষ্টা করেছে। এছাড়া আফগানিস্তানের সঙ্গে মানুষ থেকে মানুষের সম্পর্ক তো চিরকালই ভারতের ভালোই ছিল। আফগানিস্তানের পার্লামেন্ট, ওখানকার বিভিন্ন ড্যাম, সেগুলো ভারত নির্মাণ করেছে, হসপিটাল নির্মাণ করেছে। তো এগুলো ঠিক। আচ্ছা, ধরা যাক তুমি বিডিও হিসেবে তোমাকে একটা ব্লকে তোমায় দেয়া হলো, পোস্টিং হয়েছে তোমার, সেইখানে তোমার খুব স্টাফ শর্টেজ। এবার দুয়ারে সরকারের একটা প্রকল্প আছে, জানো দুয়ারে সরকার কি প্রকল্প? দুয়ারে সরকারের মাধ্যমে ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকার প্রকল্প রয়েছে, সেগুলো সাধারণ মানুষের, জনগণের একদম কাছে গিয়ে দোষ থেকে বঞ্চিত করে সেই প্রকল্পগুলোকে দুয়ারে প্রকল্প। আচ্ছা, আমার পাড়া আমার সমাধান আর দুয়ারে প্রকল্প, এই দুটোর মধ্যে কি তফাৎ? আমার পাড়া, তফাৎ আমি বলতে পারছি, মনে করতে পারছি না। তো আমার পাড়া আমার সমাধান জিনিসটা সম্পর্কে আমার ধারণা আছে, আমি সেটা বলতে। বল শোনা। আমার পাড়া আমার সমাধান বলতে যে এলাকার মানুষ, যেটা গ্রাসরুট লেভেল থেকে বটম আপ অ্যাপ্রোচ যাকে বলে, গ্রাসরুট লেভেলে যে মানুষ হচ্ছে, একদম নিজের এলাকার মানুষ, নিজের এলাকার যে সমস্যাগুলো, সেগুলো জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া এবং সেই অনুযায়ী কি ডেভেলপমেন্টাল ফেজে প্ল্যানে কি করা যেতে পারে অঞ্চলের উন্নতি, সেটা ঠিক করা। এটার কেন দরকার পড়লো আমার পাড়া আমার সমাধানও? ম্যাম, দরকার পড়লো কেন বলতে, ধরুন গ্রাসরুট লেভেল থেকে যেটা বটম আপ অ্যাপ্রোচ বললাম, যে গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের কি সমস্যা হচ্ছে, তাদের যে দাবি দেওয়া, সেটা কি দুয়ারে সরকারে বলা যাবে না? দুয়ারে সরকার অবশ্যই তো বলা যেত, কিন্তু এতে আরো বেশি পরিমাণে বা সেই পরিমাণকে মানুষ। আর দুয়ারে সরকারে কি করা হয়? দুয়ারে সরকারে ধরুন বিভিন্ন প্রকার মানুষের বিভিন্ন, তাহলে কি তফাৎ হলো? হ্যাঁ বুঝলাম। তফাৎ বলতে এখানে বিভিন্ন প্রকার প্রকল্পের মানুষের সমস্যাগুলো রূপায়ণ কর, এখানে মানুষের থেকে সমস্যা জানা, যে তাদের কি সমস্যাটা হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমার ভীষণ স্টাফ শর্টেজ, স্টাফ নেই। এবার তোমার কাছে
ওই দুয়ারে সরকারের একটা নোটিফিকেশন এসছে, সেখানে দুয়ারে সরকার করতে হবে বিভিন্ন যে জায়গায়, বিভিন্ন স্পটে গিয়ে। সেটা তুমি এবং তোমার নিজের অফিসের কাজও চালাতে হবে। এই সমস্যাটাকে তুমি কিভাবে সমাধান করবে? আপনি বলছেন স্টাফ শর্টেজ রয়েছে এবং বিভিন্ন জায়গাতে গিয়ে করতে হবে। দুয়ারে সরকারের ক্যাম্প সাধারণত ব্লকে বা কিছু জায়গায় গ্রামে হয়। তো যেহেতু স্টাফ শর্টেজ রয়েছে এবং যেহেতু শ্রম আইন অনুযায়ী আমি 8 ঘন্টার বেশি কোনো স্টাফকে তো কাজ করাতে পারবো না, সেই অনুযায়ী তাদেরকে আমি ফোর্সও করতে পারবো না। সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে কম একটা জায়গাতে ক্যাম্পের সংখ্যাটা বাড়ানো যেতে পারে। যে ধরুন একটা ব্লকে অনেক অনেক জায়গা থাকতে সেটা কি তোমার হাতে নির্ভর করছে? আমার চাকরি আমার হাতে সম্ভব হতো না, সেটা অবশ্যই সরকার ঠিক করেন, আমার কিন্তু না। ঠিক আছে। আচ্ছা, হবি কি তোমার? হবে ওই জিও পলিটিক্স। ও জিও পলিটিক্স লিখেছে, আচ্ছা। আর তোমার অপশনাল ছিল হচ্ছে ফিজিক্স। ফিজিক্সই ছিল। তাহলে মোটামুটি ওকে আমরা সব রকম কোশ্চেনই করলাম। তোমার আর কিছু করার আছে শ্রীমান? ডি ব্রগলিজ ওয়েভলেন্থ, ওটাকে কি বলে? ডি ব্রগলিজ ওয়েভলেন্থ জানো? হ্যাঁ, আমি বলবো কি বুঝতে পারছি। ইউনিভার্সের সব থেকে ছোট লেন্থ কোনটাকে বলা হয়, যার নিচে মানে স্পেস টাইম আর নিজেদের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ইয়ে করে মেনটেন করতে পারে না? হোয়াট ইজ দ্য স্মলেস্ট লেন্থ অ্যাট উইচ লজ অফ ফিজিক্স স্টিল হোল্ড ইন দি ইউনিভার্স? এটা আপনার নিউক্লিয়ার ডিস্টেন্স 10⁻⁻15। সেটাকে একটা নাম বলে, সেটা একটা নাম আছে। প্ল্যাঙ্কস লেন্থ। হ্যাঁ, প্ল্যাঙ্ক 10⁻⁻15 মিটার, যেটা নিউক্লিয়ার ডিস্টেন্স, ওই ডিস্টেন্সের কথা আপনি সেটাকে নাম কি বলে? আমি বলে গেছি স্যার, প্ল্যাঙ্ক লেন্থ বলে। আচ্ছা, তুমি তুমি সফটওয়্যার ছেড়ে কেন ইয়েতে এলে? কেন আসতে চাইছো এখানে ডব্লিউবিসিএস এ? মানে সফটওয়্যার যে কাজটা আমি করি সেখানে যেভাবে কাজ করতে খুব ভালো লাগছে, আমি নতুন কিছু শিখছি। কিন্তু এই ফিল্ডে ম্যাম ডাইভার্সিটি বেশি, এক্সপোজারও বেশি। এটা একটা একটা মানে রেসপেক্টেবল হ্যান্ডসাম স্যালারিও আছে এখানে। কিন্তু মাইনে তো কম হবে, তোমার মনে করো সফটওয়্যারে এর থেকে মাইনে বেশি তো প্রাইভেটে, তাই না? when you reach a senior position you will get say twice as much the salary you will get here, সেটার থেকেও স্যার so why do you want to leave? সেটার থেকেও স্যার পরবর্তীকালে আমি যে বলে আছি সেখান থেকে যখন আমি এগিয়ে যাবো, সেখান থেকে এই জায়গাটাতে আমি বেশি প্রেফার করবো স্যাটিসফ্যাকশন বা আমাদের। তোমার কি স্ট্রেংথ আছে যার জন্য তুমি মনে করছো যে তুমি এখানে বেশি সাকসেসফুল হবে? ম্যাম স্ট্রেংথ বলতে অ্যাকাউন্টেবিলিটি আছে আমার মধ্যে। আমি কাজটা ধরি, সেটা কমপ্লিট করার চেষ্টা করি। চেষ্টা করো, করতে পারো কি? করি, অবশ্যই করি। হ্যাঁ, আমার নিজের এই মুহূর্তে যে কাজটা করছি আমার, সেখানে আমি তাই সেগুলো রিফ্লেকশন দেখতে পাই নিজের মধ্যে। আর তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে তোমার যে এত স্কিল ডেভেলপ করলো, আমি অ্যাকচুয়ালি আমি অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপার, আমার কাজ সলিউশন অ্যানালিস্ট, দুটো মধ্যে ফারাক আছে। আচ্ছা, সলিউশন এবং অ্যানালিসিস করা, তাহলে তুমি তোমার স্ট্রেংথে অ্যানালিসিস অ্যানালিটিক্যাল এবিলিটিটা তো দিলে না, কত কমপ্লেন করা হয়, তাই তো? তাহলে তুমি তো অ্যানালিসিস করছো, তাই তো? সেই অ্যানালিসিসের পার্টটা কিন্তু তুমি বললে না। আচ্ছা, সলিউশনস অ্যানালিস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড। আচ্ছা, প্রথমে সলিউশনটাকে তুমি অ্যানালিসিস করে সলিউশনটাকে বের করো, তাই তো? ম্যাডাম ওরকম ঠিক না, মানে আমার মিক্স ধরনের কাজ। কখনো কখনো মানে আমি নতুন কিছু প্রোডাক্টে যদি আসে, সেখানে ডেভেলপমেন্ট কী হবে সেই সংক্রান্ত ডিসকাশনও যাই। আমি কোডও লিখি, সেখানে রিভিউ করতে হবে আমাকে, কখনো কখনো টেস্টও করতে হয়, মানে একটা এক ধরনের এরকম মাল্টিপারপাস জব। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে তোমার সলিউশন অ্যানালিস্ট, এটাকে তুমি কিভাবে তোমার কারেন্ট জব ডব্লিউবিসিএস ব্লক ডেভেলপমেন্ট অফিসারের জবে কাজে লাগাবে? সব থেকে বড় কথা, যদি কোনো সময় আমার সঙ্গে কোনো একটা প্রবলেম হবে, প্রথমে জিনিসটাকে সোয়াট অ্যানালিসিস করা, ভেঙে নেওয়া, যে আমার সামনে সমস্যাটা কী রয়েছে, তাকে কীভাবে অ্যাপ্রোচ করতে পারি। এই হয়তো ডাইরেক্টলি না, বাট এই জিনিসটা মানে এই অ্যানালিসিস বা আমার যে সায়েন্স রিলেটেড বা ফিজিক্স রিলেটেড বিভিন্ন স্কিম যে চলছে, সেখানে তোমার এই অ্যানালিসিস কিভাবে তুমি কাজে লাগাবে?
স্কিম বলতে মানে বিভিন্ন স্কিম চলছে না, যেমন কন্যাশ্রী চলছে, রূপশ্রী চলছে, বা কর্মশ্রী চলছে, শ্রমশ্রী চলছে, শিল্পশ্রী চলছে। তাহলে এইগুলোতে তোমার এই যে সফটওয়্যার অ্যানালিসিস বা এই সলিউশনস অ্যানালিসিস বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইটাকে তুমি কিভাবে কাজে লাগাবে? ম্যাম অ্যাজ এ ভিডিও যদি আমি বলি, তো সেক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে গভর্নমেন্ট যে প্রকল্পগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। ইমপ্লিমেন্ট করতে গিয়ে ইমপ্লিমেন্টেশন গ্যাপ কী আসতে পারে সেটা অ্যানালিসিস করতে পারে, এবং সেটা কনসার্ন যে অথরিটি সেখানে আমি জানাতে পারি। কারা বেনিফিশিয়ারি হ্যাঁ তাদের ম্যাপিং করতে কি এটা কোনো হ্যাঁ অবশ্যই mapping তাহলে করতে এই কাজ প্রশ্নের এই উত্তরটা তো তুমি দিলে না। হ্যাঁ তাহলে ম্যাপিং এই তো বেনিফিশিয়ারি ম্যাপিং ঠিকঠাকভাবে তাদের কাছে জিনিসটা পৌঁছচ্ছে কিনা, অবভিয়াসলি উইথ প্রিভিয়াস ডেটা, কারণ পুরোটাই ডেটা নির্ভর। হ্যাঁ, হ্যাঁ সেটা করা যেতে পারে। প্রথম হচ্ছে ডেটাটাকে ডিজিটাইজ করা। হ্যাঁ আচ্ছা, তোমার কি জানা আছে কি কি এরকম পশ্চিমবঙ্গ সরকারের কি কি অ্যাপ বা কি কি কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার চলছে কিনা এরকম সংক্রান্ত, কোন সংক্রান্ত? এই এইসব প্রকল্প সংক্রান্ত? দুয়ারে সরকারের কোনো একটা অ্যাপ্লিকেশন চলছে, ঠিক জানা নেই। আচ্ছা, এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আর তুমি যেহেতু জিও পলিটিক্স দিয়েছো, আমি একটা শেষ প্রশ্ন করি। সেটা হচ্ছে যে ইদানিং দেখা গেল যে ভারতের অনেক প্রতিবেশী রাষ্ট্রে, যেমনি বাংলাদেশ, তারপর আবার নেপাল, গণ অভ্যুত্থান হয়েছে এবং সরকার পড়ে গেছে, তাই তো? আরও অনেক পশ্চিমের দেশেও, দু একটা দেশেও হয়েছে ইদানিং। তো এই জিনিসটা কেন হচ্ছে, কি জন্য মনে হয়? জেন জেড প্রোটেস্টস, এটা কি যে সরকার ফেলে দিচ্ছে অনেক দেশে, রাষ্ট্রে? তো এবং এইরকম হলে অ্যাজ আ, মনে করো তুমি, আমি বলছি এটারই একটা ছোট প্রতিফলন, মনে করো তোমার ব্লকে বা তোমার জেলাতে হচ্ছে, হ্যাঁ, প্রতিবাদ বা এরকম কিছু তো হোয়াট উড ইয়োর রিয়াকশন বি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টু সাচ থিংস? স্যার আপনি দুটো প্রশ্ন করেছেন, একটা হচ্ছে জেনজিট প্রভাব পড়লো, এটা কেন হচ্ছে? হুম তো বিভিন্ন দেশের মধ্যে রিসেন্টলি নেপালে হচ্ছে, তো নেপালে বিভিন্ন দিয়ে শুরু হচ্ছে। হুম তো নেপালে যেটা হয়েছে সেটা হচ্ছে নেপালের গভর্নমেন্টের মধ্যে করাপশনটা খুব বেশি হয়ে গেছে। হুম কোন দেশে নেই করাপশন? হ্যাঁ হয়ে গেছিল, বাট সেটা খুব বেশি পরিমাণে অনলাইন প্রতিফলনও বেশি হচ্ছিল। একটা মানে গণ অভ্যুত্থান হতে গেলে নিশ্চয়ই একটা কারণ থাকে না, অনেকগুলো কারণে একটা মিক্স রিয়েকশন হিসাবেই আসে। তো নেপালে যেটা সাধারণ যুব সমাজ, সেই যুব সমাজের মধ্যে চাকরি বাকরি বা গভর্নমেন্টের যে ব্যাপার সেগুলোও কম, ইন্ডাস্ট্রিও কম। তো সেখান থেকে ধীরে ধীরে এটা ফুয়েল হয়েছে। গণ অভ্যুত্থান হলে পরে সরকারের বা আধিকারিকদের কি করা উচিত? গণ অভ্যুত্থান হতে গেলে সবার প্রথমে হয়ে গেলে, মনে করো, আমি হতে গেলে নয়, হয়ে গেছে গণ অভ্যুত্থান, এবার সরকার বা আধিকারিকের কি করা উচিত? আধিকারিকরাও তো সরকারেরই অংশ, তুমি যদি জয়েন করো ইউ উইল বি আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট, তাই তো? তো তখন সরকার বা আধিকারিকদের এতে কি কি কর্তব্য থাকে, আশু কর্তব্য? গণ অভ্যুত্থান যখন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি রায়ট বা সামথিং এই ধরনের কিছু হচ্ছে, তো সেই মোমেন্টে মেজর হিসাবে যেটা নেওয়া যেতে পারে সেটা নেওয়া গেল। যদি পরিস্থিতি এর বাইরে, হাতের বাইরে চলে যাচ্ছে এরকম মনে যায়, তো সেক্ষেত্রে যেটা কনসার্ন অথরিটি তাদের থেকে পারমিশন নিতে পারে কি করা যেতে পারে পরবর্তীকালে অ্যাজ এ ইনস্ট্যান্ট মেজার। তুমি কি পরামর্শ দেবে? মানে না স্যার, জিজ্ঞেস করছি যে ভিডিও হিসাবে বলে আমি সেই তোমার ব্লকে, মনে করো একটা ছোট আমি একটা ঘটনা বলছি, মনে করো এই যেরকম একটা ঘটনা কিছুদিন আগে একটা সাম্প্রদায়িক হলো না, পুলিশ দুদিন আগে একটা বিবৃতি দিল যে না, এটা কোনো একজন হিন্দুই ওই অপকর্মটা করেছে, ভগবানের গলার কেটে নিয়েছে কালী ঠাকুরের, এবং সেটা নিয়ে একটা, মনে করো, হয়নি, হয়ে গেল, মনে করো এরকম একটা রাইট লাইক সিচুয়েশন, হোয়াট উড ইউ ডু? সবার প্রথমে রায়টাকে মনে করো তোমার ব্লকেই হয়েছে, তুমি যে ব্লকে পেয়েছো পিংলায়, মনে করো তুমি ভিডিও আছো, তো পিংলাতেই হয়েছে, মনে করো এরকম একটা অভ্যুত্থান মতন হয়ে গেছে, মনে করো, তখন তুমি কি করবে? সবার প্রথমে যেটা আমার মাথায় আসবে যেটা হচ্ছে এটা যাতে আর না ছড়িয়ে পড়ে, কন্টেন্ট করাটা আমার মাথায় সবার প্রথমে আসবে। কন্টেন্ট করতে গেলে একটা অবশ্যই যেটা ফিজিক্যালি যদি কন্টেন্ট করতে হয় তাহলে লোকাল যেটা থানা পুলিশ ওনাদের হেল্প না দিতে পারে, আর দুই যদি সোশ্যাল মিডিয়াতে না ছড়িয়ে পড়ে, এই জন্য সোশ্যাল মিডিয়া মাত্রার অনলাইন ইন্টারনেটের অ্যাক্সেসটা কিছুক্ষণের জন্য বন্ধ করা যেতে পারে। এরপর যদি তারপরেও মানে ধীরে ধীরে যদি ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কনসার্ন যে রাষ্ট্রসভা আমাদের জানাতে পারে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। পুলিশকে অনেক সময় বল প্রয়োগ করতে হয় সিচুয়েশন নর্মালাইজ করতে, তুমি কি এর পক্ষপাতী? স্যার বল প্রয়োগ করতে হবে বলতে কোনো একটা সিচুয়েশন হাতের বাইরে যাচ্ছে কিনা সেটা পুলিশ যিনি অন দ্য স্পটে আছেন তিনি বুঝতে পারবেন না।
তো সেই মোমেন্টে তার যদি মনে হয় যে সিচুয়েশনটাকে কন্টেন্ট করার জন্য বল প্রয়োগ করা না, সিচুয়েশন কন্ট্রোল করার জন্যই মনে হয়েছে বলেই বল প্রয়োগ করেছেন। তুমি কি বল প্রয়োগ করে সিচুয়েশন কন্ট্রোল করার পক্ষপাতী, নাকি কথা বলে কন্ট্রোল করার পক্ষপাতী? সবসময় কথা বলে সেটা সম্ভব নাও হতে পারে, যদি উন্মুক্ত জনতা সেভাবে মানে হাতের বাইরে চলে যায় সেক্ষেত্রে উন্মত্ত জনতা হলে মারবে তাদেরকে? না, সেটা ঠিক না, কিন্তু মানে সেটা মারবে না? না, সেটা তো সেই মোমেন্টে সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। না তুমি কি কি হলে তুমি মারবে, কি হলে তুমি বল প্রয়োগ করতে রাজি হবে? না তুমি প্রথমেই উন্মত্ত জনতা উন্মত্ত হয়ে গেছে, তুমি প্রথমেই গিয়ে মারতে না, শুরু না, করবে? না। প্রথমে গিয়ে জনতা যদি উন্মত্ত থাকে, সবার প্রথমে গিয়ে কথা বলার চেষ্টা করা, অন্ততপক্ষে এটা বলার চেষ্টা করি যে আপনাদের প্রতিনিধি হিসাবে কেউ আসুন, কথা বলুন, বলার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা করব। যদি উনি সেটা, ওনারা যদি সেটা না মানে, অবশ্যই সমাধান। না, হোয়াট ইজ দ্য রেড লাইন ফর ইউ পার্সোনালি? আমি বলছি যে একটা রেড লাইন তো থাকে যে এইটা ক্রস হয়ে গেলে আই উইল নট হেজিটেট টু ইউজ ফোর্স। হোয়াট ইজ দ্য রেড লাইন for you personally? Say suppose you are a block development officer, what would be the red line for you after which you will not hesitate to use force if necessary? ভ্যান্ডালিজম, পাবলিক প্রপার্টিকে নষ্ট করা। পাবলিক প্রপার্টি নষ্ট করা, ভ্যান্ডালিজম, এগুলো হলে আমরা ফোর্স ইউজ করে থাকি, তাই তো? ট্রু। এটা একটা প্রিন্সিপাল থাকে আমাদের ফোর্স ইউজ করার ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল জানো? মানে যত খুশি মারে, পুলিশ যখন মারে তখন কি একদম পুরো মেরে হাত পা ভেঙে দেয়? তাহলে কি করে পুলিশ? হ্যাঁ, এইমটা হচ্ছে ডিসপার্স করে দেওয়া, মিনিমাম ফোর্স ইউটিলাইজ করে ম্যাক্সিমাম যাতে এফেক্টটা আমরা পেতে পারি, তাই তো? এই ক্ষেত্রে বিডিও মানে তুমি তো পুলিশ ফোর্সের অন্তর্গত হবে না, কিন্তু এই ক্ষেত্রে মনে করো কোনো এরকম সিচুয়েশনে যদি তুমি বি দিয়েছো অপশন বি টিকি করনি, গ্রুপ বি টিকি করনি, আচ্ছা, তাহলে তো তুমি পুলিশ সার্ভিস জয়েন করছো না। তো মনে করো তাহলে এই ক্ষেত্রে সিভিল সার্ভেন্টদের কি কোনো ভূমিকা থাকে, নাকি পুলিশই ডিসিশন নেয়, পুলিশই ইয়ে করে? অ্যাজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তোমার কি ভূমিকা হবে এখানে? মনে করো পুলিশের কোনো একটা এরকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে পুলিশকে ফায়ারিং বা লাঠিচার্জ বা যাই হোক ফোর্স ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তোমার কি মানে ভূমিকা থাকে? সেই অন দ্য স্পটে যদি পুলিশ থাকে, পুলিশের মনে হয় যদি এই মুহূর্তে করার পর, কিন্তু পুলিশ তো লাঠিচার্জ অন দ্য স্পটে, সেই পারমিশন তো পুলিশের কাছে অবশ্যই থাকে, তো সেটা পুলিশ করবে। পুলিশ কি প্রথমেই লাঠিচার্জের পারমিশন নিয়ে যায়? আর কে দেয় পুলিশকে লাঠিচার্জ, ফায়ারিং এইসব পারমিশন? ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে? হ্যাঁ, ব্লক ডেভেলপমেন্ট অফিসারই দেন। ব্লক ডেভেলপমেন্ট অফিসার না, কোনো ম্যাজিস্ট্রেট দেয়। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট দেন। হ্যাঁ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মধ্যে তফাৎ কি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি এক্সিকিউট করবেন, মানে কোনো একটা ঘটনা হওয়ার আগে যে ঘটনা হতে পারে 144 ধারা জারি করতে হয় এটা, আর যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলছেন যিনি কিসের বেসিসে হয়ে থাকে এগুলো, মানে তাদের পাওয়ার্স গুলো কোথায় দেওয়া আছে? এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এদের পাওয়ার্স গুলো কিসের মধ্যে দেওয়া আছে? ফ্রম ওয়্যার ডু দে ডিরাইভ দেয়ার পাওয়ার অর অথরিটি? কোন অ্যাক্টের মাধ্যমে সম্ভব, বাট কোন অ্যাক্ট? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হতে পারে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তো জুডিশিয়াল সাইডে নিয়ে থাকা, তো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দুটো আলাদা জিনিস না, সম্ভব কি করে না? ঠিক আছে, ওকে। এগুলো সিআরপিসি তে এগুলো জানতে হবে। হ্যাঁ, সিআরপিসি, আইপিসি বেসিক গুলো জানতে হবে। এখন পাল্টে গেছে, এখন কি নাম হয়েছে? একটা সিআরপিসির নাম কি হয়েছে? ভারতীয় একটা ন্যায় সংহিতা আছে, সেটা কোনটার নাম হয়েছে? ভারতীয় ন্যায় সংহিতা। আইপিসি যেটা ইন্ডিয়ান পিনাল কোড, হুম আর ভারতীয় নাগরিক সুরক্ষা অধিনিয়ম, হুম এইটা হচ্ছে সিআরপিসির নাম হয় সেটা। হুম। আর এটা হচ্ছে ভারতীয় সাক্ষ্য কোড, মানে সাক্ষ্য অধিনিয়ম, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। ঠিক আছে শ্যামসুন্দর, তোমার পার্সোনালিটি ঠিক আছে, কমিউনিকেশন প্রসেস ঠিক আছে, কিন্তু এখানে কিন্তুটা আমি দিচ্ছি এই কারণে যে যেখানে তুমি কনফিডেন্ট নও সেখানে আই এম নট কনফিডেন্ট কথাটা বলাতে কোনো লজ্জা নেই। হ্যাঁ, ভুল উত্তর দেওয়ার থেকে আই এম নট কনফিডেন্ট এই কথাটা বলে দেওয়া ভালো। সাবজেক্ট তো লাগবেই তোমার সাবজেক্টের সম্পর্কে। অ্যাকচুয়ালি ম্যাম এখন রেডি করতে পারি, জাস্ট ডাইরেক্টলি এসছি নয়টা রেখে, মানে আমি পড়ার চেষ্টা করছি। মানে আরেকটা হচ্ছে যে নিজের এরিয়া, ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট বেঙ্গল এইটা সংক্রান্ত কিন্তু
ভালো করে নলেজটা নাও। পড়েছিলাম কিন্তু মনে আছে তোমার মেন ইন্টারভিউয়ের ডেট কত তারিখে পড়েছে? 10 তারিখ। 10। বেশি সময় নেই কিন্তু। তুমি কি ছুটি নিয়ে এসছো? হ্যাঁ ম্যাম ছুটি নিয়েছি। এই 10 দিন সমানে এগুলো করো, স্কিমস, ওয়েস্ট বেঙ্গলের স্কিমস, কারেন্ট অ্যাফেয়ার্স, আর তোমার নিজের ডিস্ট্রিক্ট এরিয়া এই সম্পর্কে। আরেকটা যেটা হচ্ছে যে তোমার মধ্যে কনফিডেন্সের ভীষণ অভাব, কনফিডেন্সটাকে একটু নিয়ে এসো। আর তুমি যে উত্তরগুলো দিচ্ছ প্রায়োরিটাইজ করো, কোনটাকে আগে বলবে কোনটাকে পরে বলবে। হ্যাঁ, উত্তরটা দিচ্ছ তুমি, কিন্তু তোমাকে ধরিয়ে দিতে হচ্ছে, ধরিয়ে দেওয়ার পরে কিন্তু তুমি জানো ওই উত্তরটা, কিন্তু ওটাকে তুমি পরে বলছো। কোন উত্তরটা আগে আসবে কোন উত্তরটা পরে আসবে, মানে সাজিয়ে নাও। আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো, আরো একটা দুটো মক দাও। ঠিক আছে শামসু, করে এসো। বেস্ট ভালোই। লাক। হ্যাঁ, আমি কিছু কিছু জায়গাতে আমার সমস্যা আছে, আমি বুঝতে পারছি। সাবজেক্টের আমি গ্র্যাজুয়েশনের গভীরতাতে পড়েছি, বাট সেইগুলো আমি এগুলো সিম্পল গুলো জেনে নেবে। হ্যাঁ, তুমি যদি মনে করো গ্র্যাজুয়েশনে তুমি ফিজিক্স করে তুমি যদি সিম্পল হার্মোনিক মোশন ফিজিক্স না করতে পারো, থাকবে না, ডক্টরেট কেউ থাকবে না। সেটা হয়েছে। আমি গ্র্যাজুয়েশন জিনিসগুলো খুব ভালো করে বলছি, কোয়ান্টাম মেকানিক্স ভাবলাম হয়তো দিক থেকে জিজ্ঞেস করবে। না ওগুলো জিনিস গ্র্যাজুয়েশন ওইগুলো বলেছি। নোবেল প্রাইজ কে বেসিক পেল? গুলো বলতে হবে। এবারে আমি নামটা আমি মনে করতে পারছি না, তাহলে কিন্তু কি কারণ অ্যাকচুয়ালি স্যার নামের থেকে বড় জিনিস কি কোন জিনিসটা? না, নামটাই ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট। এবার মনে করো বড় জিনিস, সেটা তুমি তো ডিসাইড করবে না কোনটা বেশি ইম্পর্টেন্ট। মানে আমার আমি যখন যেহেতু এটাই প্যানেলে বসে আছি, বা যারা বসে থাকবেন তারা ডিসাইড করবেন হুইচ ইজ ইম্পর্টেন্ট। এবার তিনি হয়তো নামটাই জানেন, তিনি হয়তো অত ডিটেল জানেন না, তিনি ফিজিক্সের স্টুডেন্ট নন, তার কাছে নামটাই ইম্পর্টেন্ট। তুমি নামটা না বলতে পেরে তুমি যদি আবার তাকে কারণ ব্যাখ্যা করে বোঝাতে, তখন সে রেগে যাবে। বুঝলে? তোমাকে যেটা জানতে চাইছে তোমাকে সেটাই, না পারলে বলবে জানি না স্পেসিফিক উত্তর দাও, যেটা জানতে চেয়েছে কোয়েশ্চেনটা ভালো করে শোনো, শুনে স্পেসিফিক উত্তর দাও। ঠিক আছে?